আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ভালোবাসা জানাই আমার সমস্ত ভাই বোন, বন্ধু বান্ধব এবং মুরব্বীদের, যারা আজ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে 50,000 উন্নীত করেছেন। 50,000 একটি চ্যানেল, এটা কোনো ছোট বিষয় না, অনেক বড় বিষয় যে 50,000 লোক সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমাকে শুনে এবং আমার কথাগুলোর মধ্যে পছন্দ হয়, যার কারণে আজকে আমরা 50,000 উন্নীত হয়েছে। তা আপনাদের সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনার হেডলাইন এবং ব্যানার দেখেছেন যে উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন। তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না। উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ, উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখে একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয়, আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন, উনি এখনো আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো ইয়ে করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের, এই যে আপনার বিমানের যে এই বিমানবন্দর যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি, ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকি, উনিও নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকান ভিসা করার আছে। বা কে ফারুকি আজম টাজম, এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়ে দিয়েছিল গত সপ্তাহে, সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যে যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপরে দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরও প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট।
এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইট অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30 থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন, টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট, কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট, কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত, কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ এবং ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরবিয়া। এই 5টা ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে, কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8 জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। 11 তারিখ রাতে, তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে মানে 2টার ভেতরে গণনা করে ঘোষণা করে ফেলতে পারবে, এরই ভিতরে খালি হয়ে যাবে। আর এর ভিতরে যদি অন্য কোনো প্রবলেম দেখা হয় তাহলে এই যে উপদেষ্টা পরিষদ বা এই যে আপনার 4 জন সচিব, 8 জন উপসচিব এবং বড় বড় পুলিশের কিছু কর্মকর্তা, এরা সেনা ক্যাম্পে আশ্রয় নেবেন। যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়ে পরে সেনাবাহিনীর প্রোটেকশনে ওনাদেরকে এয়ারপোর্ট পাস করে দেওয়া হবে। এইভাবেই ওনাদের প্ল্যান। সুতরাং এটা আসলে নির্বাচন হচ্ছে না, হচ্ছে আসলে গৃহযুদ্ধের একটা অবস্থান। সুতরাং দেখেন, এরা সকলেই অলরেডি বাংলাদেশি পাসপোর্টে এদের সকলের ভিসা রেডি। আমি এর আগে আজ থেকে আপনার 2.5 মাস আগে আরেকটা কন্টেন্টে বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন দেশে, এবং এখানে একটা জিনিস জানেন, 63 জন ব্যক্তির ভিসা আছে, টার্কির ভিসা আছে সরাসরি। 63 জনের সোজা টার্কির ভিসা আছে। ইস্তিমুরের ভিসা তো আছে, তবে ওই কেউ কেউ হয়তো টার্কি হয়ে ইস্তিমুর যাবেন, কেউ কাতার হয়ে যাবেন, কেউ কুয়েত হয়ে যাবেন। তো কাতার কুয়েতের ভিসা অনেকেরই নাই। তবে দুবাইয়ের ভিসা আছে নাকি 12 থেকে 15 জনের দুবাইয়ের ভিসা আছে, গোল্ডেন ভিসা যেটাকে বলে। ওনারা সবাই দুবাইতে অলরেডি, গোল্ডেন ভিসা মানে তো বুঝেন, ইনভেস্ট করছে। এবং আপনার এই যে 140 জনের ভেতরে শুধু যে উপদেষ্টা তো মাত্র 17 জন, বাকি পুলিশের লোক, অমুক লোক তমুক লোক সব মিলে 60 জন। আর বাকিরা হচ্ছে কারা জানেন? এই যে গত 18 মাসে যারা দুর্নীতি করে, বৈষম্য বিরোধীর নাম দিয়ে দুর্নীতি করে মোটা অঙ্ক টাকা নিয়েছেন, এগুলো সব পালাবে সবাই। এবং এমন হতে পারে কেউ কেউ 11 তারিখেও চলে যেতে পারে, 11 তারিখ রাতের বেলাও চলে যেতে পারে। এই হচ্ছে আজকের এই মুহূর্ত পর্যন্ত খবর। বাকি অংশ দেখি। তবে হ্যাঁ, এটা আছে যে আমার কাছে কিছু কাগজপত্র হতে আসতে পারে, সকলের বিমানের টিকিটের একটা চলছে, সেটা যদি আসে পুরোটাই ফাঁস করে দেব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছেন, মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই, তাহলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের, ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার একরকম হিড়িক পড়েছে। মানে মন্ত্রী পদমর্যাদার এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়বার পরেই জমা দেওয়ার রীতি। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত সাংবাদিকদের কৌতূহলের জবাবে বলেছেন যে তিনি নিজেও যদি এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়ার আগেই জমা দিয়ে দিতেন ব্যাপারটা অস্বাভাবিক হতো। কাজেই তিনি বা তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা মন্ত্রীদের যে পাসপোর্টটা হয় সেটা এখন পর্যন্ত জমা দেননি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে এই অস্থিরতা কেন? কেনই বা উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট দ্রুততম সময়ে ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছেন? সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন সরাসরি বলেছেন এরা চাইছেন যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়বার পর সাধারণ পাসপোর্ট পেতে যে ঝামেলা সেটা এড়িয়ে এখনই ভিসা ঠিক করে রাখতে, যাতে দ্রুততম সময়ে সরকার ক্ষমতা ছাড়ার পরেই তারা তাদের স্বাধীনতা মতো, ইচ্ছা মতো বিদেশ যেতে পারেন। সরাসরি কথা বললে, মানে আপনার আমার ভাষায় বললে, দ্রুততম সময়ে বিদেশে যাওয়ার পথ সুগম রাখতেই বিভিন্ন উপদেষ্টারা একের পর এক লাল পাসপোর্ট ছাড়ছেন, সাধারণ পাসপোর্টের আবেদন করছেন, যাতে বিদেশ যাত্রার ভিসা ঠিক করে রাখা যায়,
হয়তো অনেকেই নির্বাচনের আগেই দেশ ছাড়বার কথা ভাবছেন। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় যে কোইন্সিডেন্সটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অক্টোবরে যখন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, 2024-এর আন্দোলনের বিরাট নেতা, তিনি এক বেসরকারি টিভি চ্যানেলে নিজে থেকে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এলেন যে উপদেষ্টাদের বেশিরভাগই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, কে কোন দেশে যাবেন সেসব ঠিকঠাক করে রেখেছেন। তখন যে উপদেষ্টারা সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের সামনে এসে গলা খুলিয়ে বলেছিলেন প্রশ্নই ওঠে না কেন বিদেশ যাব, তারাই এখন সবচেয়ে আগে গিয়ে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশের ভিসা লাগাচ্ছেন এবং নিজ নিজ জায়গা ডেস্টিনেশন ঠিক করে রাখছেন, সেই ডেস্টিনেশনে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করে রাখছেন। যেমন ধরেন রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান তখন বলেছিলেন নাহিদকেই উত্তর দিতে হবে কারা সেফ এক্সিট চাইছে, আমার সেফ এক্সিটের কোনো পরিকল্পনা নাই। খুব স্বাভাবিক, রিজওয়ানা হাসানের স্বামী নসরুল হামিদ দীপু আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তার বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করছেন 2024-এর আগস্টের পর থেকেই। কাজেই বাংলাদেশ ছেড়ে সম্পূর্ণরূপে চলে যাওয়া, চিরস্থায়ীভাবে চলে যাওয়া নিশ্চিতভাবে একটা ব্যবসায়িক ক্ষতিও করবে রিজওয়ানা হাসানের পরিবারের জন্য। কিন্তু রিজওয়ানা হাসানের ছেলে মেয়ে বিদেশ থাকেন, কাজেই তিনি হয়তো অস্ট্রেলিয়ার ভিসা লাগিয়েছেন যেখানে তার সন্তানেরা থাকেন। এবং এই যে একটা ভলাটাইল সময়, এই যে একটা অনিশ্চিত সময়, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি ক্ষমতা হস্তান্তর করতে চান নাকি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর একটা বিপ্লবের সরকার গঠন করতে চান, প্রেসিডেন্ট হয়ে বসতে চান, জাতীয় সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে আসলে 6 থেকে 9 মাসের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য করে রাখতে চান, এসব নিয়ে যখন একটা অনিশ্চয়তা, সে সময়ে দেশে থাকবার কি দরকার? সে সময়ে পাসপোর্টটা রেডি রাখতে চাইবেন রিজওয়ানা হাসানের মতো বুদ্ধিমান যে কেউ। ভাবুন তো, ধর্ম উপদেষ্টা সাধারণত বেশি কথাই বলেন না, তিনিও নাহিদ ইসলাম ওই কথা বলার পরেই দেখছিলাম যে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা তো কোনো চুরি করি নাই, আমাদের কেন বিদেশ যেতে হবে, কেন সেফ এক্সিটের প্রয়োজন হবে। অথচ কি অবাক ব্যাপার, সেই আফম খালিদ সাহেব তিনিও তাড়াতাড়ি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সাধারণ পাসপোর্ট রেডি রাখছেন। পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন তারাই সেটা করছেন যারা কোনো না কোনো দেশের ভিসা সাধারণ পাসপোর্টে এনে বিদেশ যাওয়ার পথ সুগম রাখতে চাইছেন। কারণ এই শিক্ষাটা আসলে এই উপদেষ্টারা পেয়েছেন 2024-এর আগস্টের পর, তারা যে পরিবর্তন এনেছেন এবং তার ফলে আওয়ামী লীগের আমলের মন্ত্রী সংসদ সদস্যদেরকে যে ভোগান্তির শিকার তারা করেছেন, সেই ভোগান্তিতে তাদের যাতে করতে না হয় সে কারণেই তারা তাড়াতাড়ি এই ব্যবস্থা নিচ্ছেন। কারণ এই সরকার ক্ষমতায় এসে নিয়ম করে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে, লাল পাসপোর্ট সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সর্বশেষ সংসদের সকল সদস্যদের এক্ষুনি বাতিল হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে বাতিল হবে। এবং তারা আরেকটা নিয়ম যুক্ত করে যে শুধু যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পাসপোর্ট আমরা পাই, সেটা কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে, লাল পাসপোর্টধারীদের ক্ষেত্রে ঠিক হবে না। অন্তত 2টো গোয়েন্দা সংস্থা তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবে, তারপর তারা সাধারণ পাসপোর্টে যেতে পারবেন। এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রী সংসদ সদস্যদের এমন বিপদ হয়েছিল, একে তো তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে গেল, এরপর তারা সংসদ সাধারণ যে পাসপোর্ট সেটা দিনের পর দিন, মাসের পর মাস কোনো গোয়েন্দা সংস্থা অবশ্যই তাদেরকে ভেরিফাই করে তাদের নামে সার্টিফিকেট দেয় নাই যে এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এমনকি যে বিবৃতিটি দিয়েছিল সেখানে কোন 2টো গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সাধারণ পাসপোর্ট পেতে পারবেন লাল পাসপোর্টধারীরা, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয় নাই। এর ফলে আওয়ামী লীগ আমলের মন্ত্রী সংসদ সদস্যরা মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারপর ওই যে একটা বিপদ সংকুল দুর্গম পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছেন এবং অনেকেই ভারতেই আটকা পড়েছেন যখন তাদের সন্তানেরা বিদেশের বিভিন্ন দেশে আছেন। এবং এদের সকলের পাসপোর্টে বা অনেকের পাসপোর্টে আমেরিকার ভিসা, যুক্তরাজ্যের ভিসা, ইউরোপের ভিসা ছিল, কিন্তু তারা যেহেতু পাসপোর্টই নাই, একটা দীর্ঘ সময়ের জন্য তাদেরকে ভারতে আটকা পড়তে হয়েছে। এসব ঝামেলায় রিজওয়ানা হাসানরা পড়তে চান না। ঝামেলাটা তারা সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে শায়েস্তা করার জন্য। কাজেই তারা জানেন যারা ক্ষমতায় আসবেন তারা চাইলে কিভাবে এদেরকে শায়েস্তা করতে পারেন। ফাউজুল কবির খান
তিনি নাহিদ ইসলাম যখন বলেছিলেন সেফ এক্সিট চাইছেন সবাই এবং সকলেই ব্যবস্থা করে রেখেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন 72 বছর বয়সে আমার কোনো সেফ এক্সিটের দরকার নাই, এটা খুব দুঃখজনক হবে। তাহলে ফাউজুল কবির খান এখন সবার আগে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে সে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য অস্থির হয়েছেন কেন, কিংবা ভিসাটা যাতে অটুট থাকে সে কারণে সাধারণ পাসপোর্টে আসার জন্য কেন অস্থির হয়েছেন, কিংবা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তখন বলেছিলেন ছেলেমেয়েরা তো সব দেশে, তাহলে আমি বিদেশ গিয়ে কি করব। এখন আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা কি জিজ্ঞেস করেছেন এসব উপদেষ্টাদের যে এই ব্যাপারটা তো অস্বাভাবিক হচ্ছে, যেটা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, আর তিনি কি জিজ্ঞেস করেছেন যে ছেলেমেয়েরা দেশে সেফ এক্সিট নেওয়ার কোনো কারণ নাই, তারপর তারা কেন সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছেন। আরেকটা বিরাট অংশের মন্ত্রী, বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা ব্যক্তিরা যারাও সব মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, তাদের তো আবার এই সাধারণ বাংলাদেশি পাসপোর্টের দরকারই নাই, কারণ এদের প্রত্যেকের বিদেশি পাসপোর্ট আছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন এই কথাটাও সংবাদ মাধ্যমকে বলেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে এরা সেফ এক্সিটের কথা বললে রেগে যায়, এদের সকলের দুটো দেশের পাসপোর্ট আছে, বিদেশের পাসপোর্ট আছে। এই যে বিরাট অংশটা, তাদের কোনো অসুবিধা নাই, তারা মানে এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশত্যাগ করবেন। তবে এদের অনেকেই নিশ্চিতভাবে 2024-এর 5ই আগস্টের কথা মাথায় রাখলে নির্বাচনের আগে দেশ ছাড়বেন, সেটা একরকম নিশ্চিতভাবে বলা যায়। নির্বাচনের আগেই তারা যে আসলে কোথায় আছেন এই বিষয়টা আর নিশ্চিত করে জানান দিতে চাইছেন না, তারও একটা প্রমাণ মিলছে। এই সরকারের আরেকজন অত্যন্ত প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, তিনি এরই মধ্যে সরকারি বাসাই ছেড়ে দিয়েছেন। সরকারি বাসা তিনি ছেড়ে দিয়েছেন, এর মানে এই দাঁড়াচ্ছে যে তিনি হয়তো ভাবছেন ফাউজুল কবির খানও ছেড়েছেন, আরো কয়েকজন উপদেষ্টা ছাড়ার মধ্যে আছেন এমন খবর। দর্শক, এই সরকারের গত 1.5 বছরে একে একে 3 জন উপদেষ্টা পদ থেকে গিয়েছেন, একজন উপদেষ্টা মারা গেছেন, সব মিলিয়ে 4 জন উপদেষ্টা এই সরকারে নেই। একাধিক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সরকারের সঙ্গে আর নেই। কিন্তু প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরেই যে কথাটা বলেছিলেন যে উপদেষ্টাদের তার সরকারে যারা রয়েছে, শুধু উপদেষ্টা না, তার সরকারে যারা রয়েছেন, এমন কথাও বলেছিলেন যে তাদের প্রত্যেকের যে হিসাব, সেই হিসাব প্রতি মাসে দেবে, প্রতি মাসে জনগণকে জানাবে তাদের আয় ব্যয়ের হিসাব। কিন্তু একেবারে ফর্মালি যেটা বলা হয়েছিল, অন্তত প্রতি বছরে প্রকাশ্যে আনা হবে উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসাব। 1.5 বছর চলে গেল, অর্থাৎ 2024-এ একটা বছর গেছে, 2025-এ একটা বছর গিয়েছে, 2026-এ আর একটা বছর এসেছে। এই 1.5 বছরের মধ্যে 3টা বছর ইনক্লুড হয়েছে। এই 3টা পৃথক পৃথক সাল, 2024, 2025 এবং 2026, এই 3টা বছরকে আমরা দেখে ফেললাম। যদিও 3 বছরের মেয়াদ সব মিলে 1.5 বছর। এই 1.5 বছরে এখন পর্যন্ত একজন উপদেষ্টার, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, ইনক্লুডিং এই গভর্নমেন্টের অন্যান্য যারা উচ্চ পদে রয়েছেন, কারোরই কোনো হিসাব, আয় ব্যয়ের হিসাব এখন পর্যন্ত জনগণ জানতে পারেনি। 3 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, তাদের কারো আয় ব্যয়ের হিসাব জনগণ জানতে পারেনি। অথচ অনেক দিন থেকে বহুবার বহু জায়গায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে প্রত্যেকটা উপদেষ্টা তাদের আয় ব্যয়ের হিসাব প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কথা দিয়েছিলেন যে জাতির সামনে সেগুলো প্রকাশ করা হবে। অন্তত তো এটা হওয়ার কথা যে যেদিন তিনি যোগ দিলেন সেই দিনে তার কি সম্পদ ছিল, তারপরে 1 বছর পরে তার কি সম্পদ হলো, এটা জানার অধিকার তো মানুষের রয়েছে। সেই অধিকারটা কেন হরণ করে নেওয়া হলো? কেন উপদেষ্টারা এখন পর্যন্ত তাদের হিসাবের বিন্দুমাত্র জনগণকে জানালেন না? সেই প্রশ্ন এসেছে। চলুন সেই প্রশ্নের একটু সমাধান খুঁজি। বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা একটু ঘেঁটে দেখি কি বলছে তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম উপদেষ্টাদের সম্পদের হিসাবের কথা। এখন পর্যন্ত সেই হিসাবের কোনো তোয়াক্কা না করে সরকার তার মেয়াদ শেষ করতে চলেছে। এর মাঝে একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি যখন উপদেষ্টা পরিষদ ছেড়ে যখন এনসিপির নেতা হন, তখন তিনি শুধুমাত্র এটা জানিয়েছিলেন যে তিনি যখন দায়িত্ব ছাড়েন সেই সময় তার ব্যাংকে 10,000 টাকা আছে। সেই ব্যাংকের 10,000 টাকা 8 মাস 9 মাসের মধ্যে তার আয়ের সম্পদের পরিমাণ 36 লাখ টাকার বেশি হয়ে গেল। 10,000 টাকা কিভাবে 9-10 মাসের মধ্যে 36 লাখ টাকা হয়, সেটা একটা বড় বিষয়। তিনি তার যে পরামর্শক হিসেবে যে পেশা তিনি দেখিয়েছেন, তিনি কোথায় কার পরামর্শ দেন, কি পরামর্শ দেন, পরামর্শ দিয়ে তিনি কত টাকা পান, সেই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রকাশ্য ব্যাপার হিসাব নিকাশ জনগণকে জানাননি। জনগণকে জানাতে হয়তো তিনি বাধ্য নন, কিন্তু তিনি এবং তার দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবেন। পুরনো পচা যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে তারা বেরোবেন। কিন্তু বের কি হতে পেরেছেন? কি বলছে বাংলাদেশ প্রতিদিন? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়? আসলেই কোথায়? সম্ভবত ডিপ ফ্রিজে আছে সেটা। ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরপর প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, শেষ হতে চলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, কিন্তু প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের কারো সম্পদের তথ্য। এই ঘটনাকে কেন্দ্র করে বিবিসি বাংলা একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। বিবিসি বাংলা কি বলছে? আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসন আমলে যেভাবে একের পর এক দুর্নীতি এবং লুটপাটের ঘটনা দেখা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান ঘটবে বলে সবাই প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেই অবসান কিংবা জবাবদিহির নতুন যে সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেই প্রতিশ্রুতি রাখতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। একাধিক উপদেষ্টা তাদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে এরই মাঝে। এ বিষয়ে দুর্নীতি বিরোধী বেসরকারি প্রতিষ্ঠান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এটা খুবই দুঃখজনক। যারা জবাবদিহির নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, তাদের কাছ থেকে এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড দেশবাসী মোটেও প্রত্যাশা করেনি। শব্দটা দেখুন, অস্বচ্ছ কর্মকাণ্ড, অর্থাৎ সরকারের এই কর্মকাণ্ডকে স্বচ্ছতার অভাব রয়েছে বলে টিআইবি বলছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্টজনরা সরকারের ভেতরে রয়েছে, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরেও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটি খারাপ উদাহরণ সৃষ্টি করলেন, তখন আর কি বলার আছে? অর্থাৎ তারা যে সংস্কারের কথা বলছেন, তারা সংস্কার করছেন, দুর্নীতির সংস্কার করবেন, অথচ তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠছে এবং তারা তাদের সম্পদের হিসাব দিচ্ছেন না, অথচ তারা সংস্কার করছেন এবং রাজনীতিবিদদের তারা খারাপ বলছেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটা উল্টো অছিলা তৈরির সুযোগ করে দিয়ে গেলেন এই সরকারের উপদেষ্টারা, যেটা হতাশাজনক। সেই কথা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলছেন, প্রতিশ্রুতি দিয়েও উপদেষ্টাদের সম্পদের তথ্য জনসম্মুখে প্রকাশ না করে ওনারা শেখ হাসিনার সরকারের মতোই আচরণ করেছেন, যা আমাদের খুবই পীড়িত এবং হতাশ করেছে। চিন্তা করতে পারছেন? এই সরকারের উপদেষ্টাদের শেখ হাসিনার সঙ্গে তুলনা করে ফেলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তাহলে এই সরকারের উপদেষ্টাদের মান সম্মান কোথায় থাকলো আর? অথচ এরা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলছেন, অতীতের সরকারগুলোর অভিজ্ঞতা থেকে এর একটাই কারণ আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে উপদেষ্টারা সম্ভবত অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন। খুবই মজার একটা কথা যে তারা অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন, সেই কারণেই হিসাব দিতে ভয় পাচ্ছেন। সম্ভবত অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন, সেই তথ্য প্রকাশ করলে মানুষ নানা আলোচনা করবে, প্রশ্ন তুলবে, এমন ভয় বা দুর্বলতা হয়তো তাদের মধ্যে কাজ করছে। তা না হলে সম্পদের তথ্য প্রকাশ করছেন না কেন? তিনি আরও বলেন, সম্পদের তথ্য প্রকাশের যে ঘোষণা প্রধান উপদেষ্টা শুরুর দিকে দিয়েছিলেন, সেটা ছিল একটা মুখরোচক আলোচনা, অর্থাৎ জনপ্রিয় হওয়ার জন্য তিনি এই কথা বলেছিলেন, যেটার বাস্তবায়ন তিনি করবেন না তিনি নিজেও জানতেন। সোজা কথাই বললে এ ধরনের স্টান্টবাজি বা লোক দেখানো পদক্ষেপ এটা।
একেবারে স্ট্যান্ডবাজি বলছেন, প্রধান উপদেষ্টার ওই বক্তব্যকে স্ট্যান্ডবাজি বলছেন মহিউদ্দিন আহমেদ। এ বিষয়ে তারা আন্তরিক বলে মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধিকার কর্মী সামিনা লুৎফা বলেন, এই সরকারের উপদেষ্টারা নিজেরাই অতীতে লম্বা সময় ধরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলেছেন। অর্থাৎ কারণ হচ্ছে যে এই সরকারের বেশিরভাগই কিন্তু এনজিও কর্মী, তারা বড় বড় লেকচার কিন্তু তাদের ওই এনজিও প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, সরকারের স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার, দুর্নীতি করছে, এরকম বড় বড় লেকচার তারা দিয়েছে। এখন তারা যখন সরকারে, তখন তারা দুর্নীতির একটা মোহগ্রস্ত হয়ে পড়ছে কিনা সেই সন্দেহ সবাই করছেন। বিবিসির প্রতিবেদন আরও বলছে, গত বছরের আগস্টে উপদেষ্টাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো তোলপাড় ফেলে দেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার, যিনি এখন তারেক রহমানের প্রধান পার্সোনাল সেক্রেটারি হয়েছেন, তিনি এই অভিযোগটা তুলেছিলেন। ঢাকায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমাদের অর্থাৎ সরকারি কর্মকর্তাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসেছেন, অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। যেমন আমার সচিব আছেন 2 জন, তারা উপদেষ্টারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত, মানে সাবেক সচিব এরকম 2 জন আছেন যারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি আরও বলেছেন, আগে তাদের অর্থাৎ উপদেষ্টাদের সঙ্গে কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না, কোনো বদলি হবে না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। সাত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে দর্শক সারিতে বসে থাকা সরকারের বর্তমান কর্মকর্তাদের ঠিক ঠিক ধ্বনি তুলে তাকে সমর্থন দিতে দেখা গেছে। অর্থাৎ সরকারি কর্মকর্তারাও একমত হয়েছিলেন যে এবিএম সাত্তার যে অভিযোগ করেছিলেন উপদেষ্টাদের বিরুদ্ধে, সেই অভিযোগ সত্য। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছিল। এদিকে দেখা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় একজন উপদেষ্টার। সেই ব্যাপারে প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে সজীব ভুঁইয়ার একান্ত সহকারী যিনি এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পিও তুহিন ফারাবির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে, যেগুলো মানে বিভিন্নভাবে চাঁদাবাজি দুর্নীতির যে ভিডিওগুলো বেরিয়ে গিয়েছিল, সেই ভিডিওগুলো নিয়ে বিবিসি বাংলা বলছে, প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে অভিযুক্তদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাও ঘটেছে, দুদক তদন্ত করছে, এই ব্যাপারটাও বলছে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলছেন, আগে মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয় উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সব কাজ সম্পন্ন হয়ে যেত, এখন যদি আমরা প্রধান উপদেষ্টার বেলাতেও একই জিনিস দেখি, তাহলে পরিবর্তনের কি নমুনা হাজির হলো। একেবারে সরাসরি শেখ হাসিনার সঙ্গে তুলনা করছে বর্তমান সরকারের। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কিভাবে কোন প্রক্রিয়ায় গ্রামীণের প্রতিষ্ঠানগুলো সুযোগ সুবিধা পেয়েছে সেটি পরিষ্কার ব্যাখ্যার দাবি রাখে। অর্থাৎ প্রফেসর ইউনূসের গ্রামীণের প্রতিষ্ঠানগুলো যে একের পর এক হাজার হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নিয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় দেয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। এটা না করলে প্রশ্নটা থেকেই যাবে। অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, গ্রামীণের প্রতিষ্ঠানগুলোর সুবিধা পাওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইউনূস কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি, মানে হাওয়া থেকে এসেছে, মানে উপর থেকে ওহী নাজিল হয়েছে গ্রামীণের ব্যাপারে। প্রধান উপদেষ্টা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করেননি, একটু ওহী নাজিল হয়ে কাজগুলো হয়েছে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকারের কাছে এখনও সুযোগ আছে। চলে যাওয়ার সময়ও যদি ওনারা এই তথ্যটা প্রকাশ করে যান, ক্ষমতা গ্রহণের সময় তাদের কাছে কি পরিমাণ সম্পদ ছিল এবং কতটুকু সম্পদ নিয়ে ওনারা দায়িত্ব ছাড়ছেন, তাহলে আগামী সরকারের জন্য সেটা একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সরকারের মেয়াদ আর 1 সপ্তাহ নাই, এরকম একটা সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে অগত্যা ভালো হবে শেষ সময়ে এসেও যদি তারা হিসাবটা দিয়ে যান, তাহলে পরবর্তীতে এটা একটা উদাহরণ হবে। নতুবা যা কিছু হচ্ছে, যে সংস্কারের যে নাটকগুলো হচ্ছে, এগুলো নাটক হিসেবেই আখ্যায়িত হবে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, যা যা অভিযোগ করা হয়েছে, সবই এই সরকারের মধ্যে বিদ্যমান, এটাই প্রমাণিত হয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয় উপদেষ্টারা কিংবা রিজাইন করা উপদেষ্টাদের হিসাবের খাতা আমরা জনগণ কখনোই কোনোদিন দেখতে পাবো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের